তো আজ আমরা তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র শুরু করব এবং আজকে আমরা প্রথম দিন ওর জাস্ট প্রাথমিক বিষয়গুলো আর কি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বিষয়টা কি, তার কিছু ক্যালকুলেশন এবং কৃতকার্য, বিশেষ করে দুটো যে প্রসেস আছে, একটা হচ্ছে আইসোথার্মাল, একটা অ্যাডিয়াবেটিক প্রসেস বলে। তো ওই প্রসেসগুলোর ক্ষেত্রে কীভাবে কৃতকার্য বের করতে হয় এবং ওই প্রসেসগুলোর কী কী বৈশিষ্ট্য সে সম্পর্কে ডিটেল আলোচনা করব। তো চলো শুরু করি। হেডিং বানাও, আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র। তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র। তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র তো আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা আগেও তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে একটু ডিসকাস করছিলাম। শূন্যতম সূত্র কেন হঠাৎ এই শূন্যতম বলা হয়? কারণ এর আবিষ্কার প্রথম দ্বিতীয় হয়ে যাওয়ার পরে হয়েছিল বলে, ঠিক আছে? প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র আবিষ্কার হওয়ার পর মনে হলো একটা কনসেপ্ট এর আগে ধরে নেওয়া উচিত ছিল, তো সেটা ধরতেই যে হচ্ছে কি শূন্যতম সূত্র। তার কনসেপ্টে কী বলা ছিল? যে দুটো বস্তু যদি আলাদা হয়, যাদের এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বা সম্পর্ক থাকলেও আমি জানি না কী সম্পর্ক আছে, তারা যদি অন্য একটা বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, অর্থাৎ এর সঙ্গে এ তাপীয় সাম্যে, এর সঙ্গে এ তাপীয় সাম্যে, তাহলে বলছিলাম যে অবশ্যই এরা দুজনও তাপীয় সাম্যে থাকবে। তাপীয় সাম্য মানে উষ্ণতা সমান, অর্থাৎ এর সঙ্গে এর যদি উষ্ণতা সমান হয়, এর সঙ্গে যদি উষ্ণতা সমান হয়, তাহলে ভাবতে হবে ও দুজনেরও উষ্ণতা সমান আছে। এই কনসেপ্টটা বলছিল শূন্যতম সূত্রের ক্ষেত্রে, সে বিষয়ে আমি বেশি বলছি না। আচ্ছা, আমরা তাপের প্রবাহ সম্পর্কে কি জানি? তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? ধরো আমি দুটো বস্তু রাখছি, একটা হচ্ছে উষ্ণ বস্তু, একটা উষ্ণ বস্তু আছে, ওর গা লেগে বলো বা ওর পাশে একটা শীতল বস্তু রাখছি। সবসময় তাপ কী হয়? উষ্ণ থেকে শীতলের দিকে যায়। এগুলো সেই হিট গ্রেডিয়েন্ট বলে আর কি, মানে যেমন সেই জল কোন দিকে প্রবাহিত হয় যেদিকে ঢাল পায়, হ্যাঁ, তেমনি মানে তাপও যেদিকে শীতল বস্তু পায় সেদিকেই যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো বেসিক এই চ্যাপ্টারে আমাকে যেটা জানতে হবে আর কিছু নতুন নতুন টার্মস শিখবো এখানে। প্রথম যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, যাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বাংলায় বলে অভ্যন্তরীণ শক্তি। বুঝতে পারছো? অভ্যন্তরীণ শক্তি মানে তোমার মধ্যে যে সমস্ত ট্যালেন্টগুলো লুকিয়ে আছে, বুঝতে পারছো? তোমার অভ্যন্তরীণ ব্যাপার। অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ শক্তিকে ডাইরেক্ট মেজার করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তোমার মধ্যে মোট কত ট্যালেন্ট আছে সেটা কেউ বলতে পারেনি, কিন্তু কি বলতে পারে তোমার কতগুলো ট্যালেন্ট ফোকাস পেয়েছে। বুঝতে পারছো? একদম সেম, আমি কোনো পদার্থের মধ্যে, কোনো বস্তুর মধ্যে মোট কত অভ্যন্তরীণ শক্তি আছে কখনো ডাইরেক্ট মাপতে পারিনি ডিরেক্ট, কিন্তু আমি কি মাপবো? ওর পরিবর্তনটা মাপবো, যে কী পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো সেটা। অভ্যন্তরীণ শক্তি একে লেখা হয় ইউ দ্বারা, ইউ বড় হাতের ইউ, ক্যাপিটাল ইউ, ঠিক আছে? কিন্তু আমি কি বললাম এক্ষুনি? যে অভ্যন্তরীণ শক্তি ডিরেক্ট মাপা যায় না, কিন্তু আমি কী মাপবো? পরিবর্তন, মানে ডিইউ। ডিউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা আমি মাপতে পারি। আমি জাস্ট পরিবর্তন মাপতে পারি। অভ্যন্তরীণ শক্তি, আচ্ছা তোমরা সেই গতিশক্তি স্থিতিশক্তির ব্যাপার তো জানো, হ্যাঁ? গতিশক্তিকে কী দ্বারা লেখা হয়? ই কে বলো, কে ফর কাইনেটিক এনার্জি বলে, হ্যাঁ? ওর সূত্র কী হয়? সে হাফ এম ভি স্কোয়ার, জানো তো? গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তি হয় ইপি বলা হয়, পি ফর পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি থেকে বাংলায় বলে স্থিতিশক্তি। ওর ফর্মুলা হয় এমজিএইচ। অর্থাৎ একটা এম ভরের বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হয়, তাহলে তার মধ্যে যে পরিমাণ শক্তি স্টোর হয়ে থাকে সেটা হচ্ছে ওর স্থিতিশক্তি। আর ফর্মুলা হয় এটা। তাহলে আমি এটা লিখতে পারি অভ্যন্তরীণ শক্তি মানে মোট এনার্জি আর কি। মোট এনার্জি হয় ইউ সমান ওই দুটার যোগফল, মানে ইকে প্লাস
একটা বিষয় কিন্তু মনে রাখবে, কোনো সিস্টেমের আমি যত বেশি উষ্ণতা বাড়াবো তার কিন্তু অভ্যন্তরীণ শক্তি বাড়তে থাকবে। শুধু হবেই, তুমি দেখো না, তুমি হচ্ছে জলকে যখন তাপ দিয়ে বাষ্প করে দাও তো কার শক্তি বেশি থাকে, জলের না বাষ্পের? বাষ্পের থাকে, কারণ বাষ্পকে তুমি তাপ দিচ্ছ আর বেশি করে। তার মানে একটা জিনিস পরিষ্কার, তুমি যত বেশি উষ্ণতাকে বাড়াবে, টেম্পারেচার আর কি, তত ওর অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। অভ্যন্তরীণ শক্তি সেও বাড়তে থাকবে। এগুলো জাস্ট প্রাথমিক কনসেপচুয়াল ব্যাপার আর কি, যেহেতু প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে, একটু ব্যাপারগুলো বলে দিই কী কী হয়। হ্যাঁ, আচ্ছা, এবার সেই কঠিন তরল গ্যাসের যদি আমি শক্তির কম্পেয়ার করি, কার সব থেকে বেশি হয় আমরা জানি? বাষ্পে, তারপর তরল, তারপর কঠিন, একদম। আর তুমি লিখতে পারো ওটাই, যে পোটেনশিয়াল এনার্জি বা ইপি লিখো তুমি, ইপি, এইটা ইপির মান গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তারপর হয় লিকুইডের, তরলের, তারপর হয় সলিডের, কঠিনের। যদি কোনো সাইক্লিক প্রক্রিয়া হয়, সাইক্লিক মানে ধরো একটা প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, ঘুরে 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 আবার ওখানেই চলে আসছে, তাহলে ওর কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তুমি ঘর থেকে শুরু করছো, ঘরে তুমি খুব ভয়ে ভয়ে থাকো, ঘরের লোককে ভয় পাও, সেটা শান্ত ছিল, যা বেরিয়েছ, আস্তে আস্তে করে বিশৃঙ্খলা শুরু হয়েছে, আবার ঠিক ঘর ঢুকার আগে তুমি আবার ভদ্র হয়েছো, তা তোমার আলটিমেট চেঞ্জ কী হয়েছে? কিছু হয়নি। যদি তুমি কোনো আদর্শ গ্যাস নিয়ে কাজ করো, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস মনে আছে তো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই স্থিতিশক্তি, এটাই বলা ভালো, যাকে বলা হয় ইপি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, ওটা হয় 0। মানে দেখো, তার মানেটা কি বোঝায়? আদর্শ গ্যাসের ইপির মান 0, তাহলে আদর্শ গ্যাসের যেই পরিমাণ অভ্যন্তরীণ শক্তি থাকে সে পুরোটাই থাকে গতিশক্তি হিসাবে। ইউ সমান ছিল ইকে প্লাস ইপি, ইপি যদি 0 হয়ে যায় তাহলে তো ইউ সমান ইকে। তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি থাকে সে পুরোটাই হয় গতিশক্তি। স্থিতিশক্তি তো 0, তাহলে এর ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিটাই হয় ওর গতিশক্তির সঙ্গে সমান, ইকের সঙ্গে। ব্যাস, ব্যাপার কী হয় দেখো, আমরা আদর্শ গ্যাসের কনসেপ্টে জানতাম যে আদর্শ গ্যাসের যে মলিকুলগুলো হয়, অণুগুলা, সে অণুগুলো কারোর সঙ্গে কারো কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই। আর যদি আকর্ষণ বিকর্ষণ না থাকে, ওর মধ্যে কখনোই স্থিতিশক্তি তৈরি হবে না। স্থিতিশক্তি কখন তৈরি হয়? একটা বাচ্চা এখান থেকে পালিয়ে যাবে কাছে, তাকে তুমি টেনে ধরে রাখছো, মানে তার বিরুদ্ধে কিছু কাজ করছো, বিরুদ্ধে কাজ করলে সেটা হয় স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে যায়। তোমরা জানো ফিজিক্সের নিয়মে, যেহেতু কারোর সঙ্গে কারো কোনো আকর্ষণ নাই, অতএব ওখানে স্থিতিশক্তিও নেই। এইবার ডিসকাস করবো তুমি কিভাবে এই তাপগতিবিদ্যার বিভিন্ন প্রক্রিয়াতে কৃতকার্যকে ক্যালকুলেশন করতে পারো। কৃতকার্য, ওয়ার্ক ডান। আচ্ছা, এবার ক্যালকুলেশন করে শিখবো কৃতকার্য। তোমাকে ধরো একটা পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া আছে। পিভির গ্রাফ মনে আছে কীরকম হতো? পিভির গ্রাফ সবসময় হয় এই রকম। তো তাপগতিবিদ্যার আমি যে কোনো রকম ক্যালকুলেশান, এই যে পি ভার্সেস ভি গ্রাফ যেটা পেয়েছি আর কি, ওর ভেতরে যে ক্ষেত্রফল অংশটা পাবো আমি, এই ক্ষেত্রফল, এই গ্রাফটা যেই পরিমাণ ক্ষেত্রফলকে কভার করে, মাঝের অংশটা, সেই ক্ষেত্রফলটা যদি কোনোভাবে তুমি বের করতে পারো, তাহলেই তুমি ওই প্রসেসের কৃতকার্য পেয়ে যাবে। কৃতকার্য মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ, এফ ইন্টু এক্স। এইটা যেমন হয়, আবার কৃতকার্যকে লেখা যায় যে কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ ইন্টু আয়তন। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলি, দেখো কীরকম ব্যাপারটা করবে তুমি। আমরা চাপ সমান কি জানি? বল বাই ক্ষেত্রফল। তুমি লিখো, দেখো ঘুরে ফিরে ওইটা আসে কিনা, দেখো তুমি প্রমাণ করবো জল মিশিয়ে। পি সমান কী হয়? বল বাই ক্ষেত্রফল, এই তো, ইন্টু ভি যাচ্ছে দিকে। একটা ক্ষেত্রফলকে যদি ভি দিয়ে কাটা আছে, দেখো তুমি একটা ধরো কিউব আছে, কিউব মানে হচ্ছে যাকে কী বলে ঘনক। ঘনকের আয়তনের সূত্র কী হয়? এল কিউব। 3টা বাহুকে গুণ করলে তো আয়তন পেয়ে যায়। আর ঘনকের ক্ষেত্রফলের নিয়ম কী হয়? এল ইন্টু এল, মানে এল স্কোয়ার। 2টা বাহুর
গুণ করলেই হয়, ঠিক তো? তাহলে এফ বাই এর জায়গায় লিখবো এল স্কোয়ার আর ভিতে লিখবো এল কিউব। হ্যাঁ, একটা কাটবে, একটা এল থাকে, আর এই এল স্কোয়ার কেটে যাবে, কিউব কেটে যাবে, এল থাকে শুধু। তার মানে কী থাকলো? এফ ইন্টু এল। এল মানে কি? একটা দৈর্ঘ্য, এফ মানে বল, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য, ওটাই তো আমার ছিল কৃতকার্য। আসছে? আমি জাস্ট দেখালাম তোমাকে যে ডাইমেনশনালি এটাও একটা কৃতকার্যকেই বোঝায়, পি ইন্টু ভি, চাপ ইন্টু আয়তন। তার মানে দেখো এখানে তাহলে চাপ ইন্টু আয়তন, তার মানে কি? গুণ করা মানে কি? ভিতরে ক্ষেত্রফলটাকে বোঝায়। কৃতকার্য ডব্লিউ সমান লিখতে পারি পি ইন্টু, আচ্ছা এইবার একটা বিষয় দেখো, আমি এখানে ডাইরেক্ট পি ইন্টু ভি লিখতে পারি না, কেন বলো তো? যদি কোনো বর্গক্ষেত্রের শেপ থাকতো আমি ইজিলি পি ইন্টু ভি করে দিতাম, কিন্তু বর্গক্ষেত্রের শেপ নেই, বুঝতে পারছো? এ কী যে শেপ, একে তুমি কোনোভাবে ক্ষেত্রফল বের করতে পারবে না। ত্রিভুজও নয়, বৃত্তও পড়েনি, আর বর্গক্ষেত্র তো দেখা যায়নি, ঠিক আছে? একে তোমাকে করতে হবে ইন্টিগ্রেশন পদ্ধতিতে যোগ। ইন্টিগ্রেশনের নিয়ম হয়, একটা সরু স্ট্রিপ ধরে নাও, একটা ছোটো অংশ ধরো, আমি এদিক বরাবর ছোটো অংশ ধরছি, এরকম একটা বাক্স। আগে আমি এই ছোটো অংশটার ক্ষেত্রফল বের করবো, বের করে তারপর এইখান থেকে এতটা গুণ করে দিলে পুরোটা পেয়ে যাবো। আমি ধরলাম, ধরো এই দিক বরাবর আয়তনটা আছে ডিভি, এদিকে চাপ আছে পি, তাহলে কৃতকার্য কী হবে? পি ইন্টু ডিভি। এটা বেরালো এই ছোট্ট অংশটার জন্য। এবার আমি ধরি আয়তন, তো দেখো এখান থেকে এত অবধি গেছে, তাহলে আমি ধরি ধরো শুরু হচ্ছিল V1 থেকে যাবে V2 পর্যন্ত, ওটাকে সিম্পলি আমি ইন্টিগ্রেশন লাগাবো। কার উপর ইন্টিগ্রেশন? স্টার্টিং হবে V1 থেকে, শেষ হবে V2 এ গিয়ে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন পদ্ধতি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইনডাইরেক্ট যোগ, বুঝতে পারছো? যখন তুমি কোনো ইররেগুলার শেপ, ইররেগুলার মানে আমি এটা এরকম করছি, যদি গ্রাফ আরও যদি ইররেগুলার থাকে, ধরো এরকম বাঁকা 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 বাঁকা, তখন কী করবে? তখন তোমাকে এরকম ইন্টিগ্রেশন পদ্ধতি লাগিয়ে তোমাকে দেখতে হবে শুরু কোথা থেকে হচ্ছে, শেষ কোথায় হলো, বলে এটা যোগ লাগিয়ে দেবে, কাজ শেষ। ঠিক আছে, এভাবে করা যায়। এবং এটা কি ইন্ডিকেট করে? ওই পি ভার্সেস ভি গ্রাফের ভেতরে যে ক্ষেত্রফল সেটাকে, তাহলে ওটা সমান তুমি লিখতে পারো পি ভি গ্রাফের ক্ষেত্রফল। আচ্ছা, এইবার আমরা কৃতকার্য করব দুটো প্রসেসের জন্য। একবার করব যদি আয়তন বৃদ্ধি পায়, মানে যাকে বলা হয় এক্সপানশন, আরেকবার করব যদি আয়তন হ্রাস পায়, যাকে বলা হয় কম্প্রেশন। দুটা ক্ষেত্রে দেখবো যে কৃতকার্য কখন প্লাসে হয়, কখন মাইনাসে হয়। তাহলে প্রথমে করব আয়তন বৃদ্ধির জন্য, গ্যাসের আয়তন বৃদ্ধি, ঠিক আছে? হ্যাঁ, এক্সপানশনের ক্ষেত্রে এক্সপানশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এক্সপানশন হচ্ছে তার মানে নিশ্চয়ই প্রাথমিক আয়তনের থেকে শেষমেশ আয়তনটা বেশি হচ্ছে, তার মানে V2 ইজ গ্রেটার দেন V1, ঠিক তো? আয়তন প্রসারণ হচ্ছে মানে কি, আগের থেকে পরেরটা আয়তন বেশি হবে। এর কৃতকার্য কী পাবো? W সমান, আমার নিয়ম কি ছিল? চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, এই তো? তাহলে চাপ যেমন পি আছে থাকলো, আয়তনের পরিবর্তন কী হবে? শেষমেশ কত হয়েছে বিযুক্ত আগে কত ছিল, মানে V2 মাইনাস V1। এই ডিভি মানে কি? V2 মাইনাস V1 তো। এবং যেহেতু দেখো V2টা বড় আছে, তার মানে এই দিকটা বড়, তার মানে এই W সবসময় প্লাসে বেরাবে, পজিটিভ। এখানে যে Wটা বেরায় কৃতকার্য, সেটা সবসময় পজিটিভ বেরাবে, এবং এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে গ্যাসের দ্বারা কৃতকার্য। যখন কৃতকার্য প্লাসে বেরাবে, সবসময় মনে রাখবে ক্ষেত্রে কৃতকার্য হয় গ্যাসের দ্বারা কার্য, ইন্ডিকেট করে গ্যাসের দ্বারা কার্য। গ্যাস যদি নিজে কাজ করে, নিজে যদি আয়তনে বাড়ে, তাহলে ভাবতে হবে সে করে হচ্ছে পজিটিভ কাজ। আচ্ছা, এবার যদি উল্টাটা হতো, যদি আমি আয়তন কমাই এবারে, তাহলে এবার কী হবে? লিখো তাহলে আয়তন হ্রাস, যাকে ইংলিশে বলা হয় কম্প্রেশন। আচ্ছা, কম্প্রেশন তার মানে এখানে নিশ্চয়ই অন্তিম আয়তনটা ছোট হবে ফ্রম প্রাথমিক। প্রাথমিক আয়তনটা বড় ছিল, শেষমেশ কমে গেছে, তবে তো কম্প্রেশন হবে, সংকোচন হবে। তাহলে এর ক্ষেত্রে কৃতকার্য দেখো কী হবে? W সমান, সূত্র তো ওইটাই, ওই P ইন্টু V2 মাইনাস V1,
কিন্তু যেহেতু সামনেরটা ছোট, তার মানে বিয়োগফলটা নেগেটিভ হয়ে যাবে, আলটিমেট ডব্লুটা হয়ে যাবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে ডব্লুটা হবে নেগেটিভ। কেন হচ্ছে কি বুঝতে পারছো? তুমি যদি কোনো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করে দাও, তাহলে তার রেজাল্ট কী হয়? শূন্য, মানে মাইনাসে বেরায় তো, কিন্তু ডব্লু হবে মাইনাসে। আর এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে গ্যাসের বিরুদ্ধে কৃতকার্য, গ্যাসের বিরুদ্ধে কৃতকার্য। তুমি একটা গ্যাসকে তাপ দিলে তার ফলে গ্যাস নিজে হতে কী হচ্ছে? আয়তন বাড়াচ্ছে। তাহলে হয়তো ওই ক্ষেত্রে কাজ হয় পজিটিভ, এবং ওটা হচ্ছে গ্যাস নিজে কাজ করে, গ্যাসের দ্বারা কার্য। এবার তুমি যদি জোর করে গ্যাসকে চাপ বাড়াও, আয়তন কমাও, তাহলে সেটা হবে গ্যাসের বিরুদ্ধে কার্য। তুমি গ্যাসকে জোর করে চাপাচ্ছ, ঠিক আছে? গ্যাসের বিরুদ্ধে বলতে পারো, বা গ্যাসের ওপর কৃতকার্য বলতে পারো। হ্যাঁ, গ্যাসের ওপর একই ব্যাপার হয় আর কি, গ্যাসের ওপর কৃতকার্য বলা যায়। এই ছিল আমার মোটামুটি প্রাথমিক গল্প স্বল্প যা কিছু। এবার প্রথম গতিসূত্র স্টার্ট হবে। এইবার আমরা ডিসকাস করব প্রথম গতিসূত্র সম্পর্কে, তাপগতিবিদ্যা। ঠিক আছে, সবাই হেডিং লাগাও তাহলে। তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র। তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র। এবং এই প্রথম গতিসূত্র ডিসকভার করছিল ক্লসিয়াস, সায়েন্টিস্টের নাম ক্লসিয়াস। হ্যাঁ, তার মতবাদ এটা। ঠিক আছে, এ কি বলছে? তুমি যদি একটা মেশিনকে বাইর থেকে ডিকিউ পরিমাণ শক্তি সাপ্লাই দাও, একটা মেশিন আছে, মেশিন মানে ধরো মোটরসাইকেল ভাবো, তুমি তোমার মোটরসাইকেল বা যে কোনো গাড়ি, তুমি গাড়িতে ডিকিউ পরিমাণ শক্তি দিচ্ছ, এনার্জি। ও কী করবে? তোমার এই শক্তিটাকে দুভাবে ইউজ করবে। ও কিছু পরিমাণ তোমাকে কৃতকার্য দেখাবে, কাজ করে দেখাবে, প্লাস কিছু পরিমাণ শক্তি নিজের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াইতে কাজে লাগিয়ে দেবে। কী বলছি বুঝতে গেছে কি? একটা মেশিনকে যখন তুমি কিছু শক্তি সাপ্লাই দাও, কিছু পরিমাণ কাজ করে, কিছু পরিমাণ ওয়েস্টেজ বলো বা তুমি তোমার লস বলো, যাই বলো, কিন্তু ওর নিজের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াইতে কাজে লাগিয়ে দেবে। তুমি তোমার বাড়িতে একটা লোককে লাগাইছো কাজ করার জন্য, তাকে তুমি 200 টাকার মাপে 200 টাকা দিছো ধরো। সে কি করছে? ওই 200 টাকার 150 টাকার মাপে কাজ করছে, বাকি 50 টাকা কুপার বলো বা ওই সময় অন্য কিছু খরচা করে ফেলছে। বুঝেছ? তাহলে এইভাবে তোমার প্রযুক্ত তাপ খরচা হয়। তুমি কখনো এটা আশা করো নি যেই পরিমাণ তাপ লিছে সেই পরিমাণই কাজ করে দেবে। কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি, মানে ওর এনার্জি বাড়াইতে বা অন্য কোনো পারপাসে ইউজ করে ফেলছে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার। এইটি হচ্ছে প্রথম গতিসূত্রের রাশিমালা। তাহলে প্রদত্ত তাপ সমান তুমি কি পাচ্ছ? প্রদত্ত তাপ সমান হবে কি? বাহ্যিক কার্য প্লাস অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, সমান হবে বাহ্যিক কার্য প্লাস অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর এটা সব জায়গায় হয়। তুমি যখন কোনো মোটর সাইকেলে তেল দাও, পুরা তেলটা দিয়ে তোমার কাজ হয়নি। মোটর সাইকেলে স্টার্ট নেওয়ার সময় ধোঁয়া বেরিয়ে যায়, চলার সময় ধোঁয়া বেরায়, গরম হয়ে যায়, ওগুলো তো এক্সট্রা খরচা। বুঝেছ? ও তো হবেই। তাহলে সূত্রটা আসলে কি একটু লিখে নাও তাহলে। লিখো যে বাহ্যিক কাজ করতে সক্ষম এরূপ কোনো সংস্থাকে বাহ্যিক কাজ করতে সক্ষম, সে তো হবে যে মোটর সাইকেল চলেনি তাকে তুমি থোড়ি তেল ভর্তি করে রাখবে, যে কাজ করতে পারে। বুঝতে পারছো? এরূপ কোনো সংস্থাকে তাপ সরবরাহ করলে সংস্থা কর্তৃক শোষিত তাপ ওই সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, ও বাহ্যিক কৃতকার্যের সমষ্টির সমান হয়।
সমষ্টির সমান হয়। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নগুলো একটু মনে করে রাখবে আর কি। যেমন প্রথম গতিসূত্রের তাৎপর্য তুমি কী বলবে, যে এই সূত্র থেকে আমি জানতে পারি যে কিছু পরিমাণ তাপ যদি কোনো ইনস্ট্রুমেন্টকে, কোনো সিস্টেমকে দিই, কিছু পরিমাণ কৃতকার্য দেখায়, কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বাড়াতে কাজে লাগে। তার মানে প্রদত্ত তাপের পুরোটাই কার্যে পরিণত হয় না, কিছু পরিমাণ ওর ইন্টারনাল শক্তি বৃদ্ধিতে খরচা হয়ে যায়, যেটা আমি আলটিমেট আউটপুট হিসেবে পাই না। এটাই ব্যাপার। এগুলো এই কিছু তথ্য জানা যায় আর কি। আচ্ছা, এইবার আমরা একটু ছোট্ট করে ডিসকাস করব। আমরা সেই প্রথমে মনে আছে সেই অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে পড়ছিলাম, কিন্তু সেখানে অভ্যন্তরীণ শক্তির মাপার প্রসেসটা তো বলিনি, বা যেটা পরিবর্তন যেটা মাপবো বলছি তার ফর্মুলা কী আসবে বা তার প্রসেসের কিছু বৈশিষ্ট্য আর কি একটু ডিসকাস করে দিই। তাহলে হেডিং লাগাও। এবার আলোচনা করব আমরা অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে সেই একই বিষয় তুমি বলতে পারো যে অভ্যন্তরীণ শক্তিকে মাপা সম্ভব নয়, কিন্তু আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে মাপতে পারি। তাহলে ডাইরেক্ট অভ্যন্তরীণ শক্তি ইউকে মাপা যায় না, কিন্তু আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে যেটা ডিইউ সেটাকে মাপতে পারি। ঠিক তো? আচ্ছা, আরেকটা কিন্তু বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেখো, তুমি বলতে পারো কিন্তু একটা বস্তুর সাইজের উপর কিন্তু অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। একটা ছোট সাইজের বস্তু যেই পরিমাণ নিজের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, একটা যদি বড় সিস্টেম খেলো সেটা বেশি তাপ খাবে আরও। তার মানে অবশ্যই এটা কিন্তু বস্তুর আকৃতির উপর নির্ভর করে। এটা অবশ্যই বস্তুর পরিমাণের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? ছোটো মেশিন নিয়ে কাজ করলে তাইতে সে খরচাও হবে কম। যদি বড়ো মেশিন লো, তাকে দেখবে স্টার্ট করতেই কত তেল খেয়ে নেয়। বুঝতে পারছো? ওই তেলগুলো কোথায় যায়? ওগুলো অভ্যন্তরীণ শক্তি বাড়িতে কাজে লেগে যায়। এইবারে কিছু এর বলবো প্রপার্টি। যেমন এই অভ্যন্তরীণ শক্তিকে বলা হয়, এটা হচ্ছে একটা স্টেট ফাংশান। স্টেট ফাংশান মানে যেটা হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় পথ নিরপেক্ষ। এই অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে একটা স্টেট ফাংশান। দুরকম ফাংশান, একটা স্টেট ফাংশান হয়, একটা পথ ফাংশান হয়। পাথ ফাংশান বলে। পাথ ফাংশান মানে যারা হচ্ছে পাথের উপর নির্ভরশীল, রাস্তার উপর। আর স্টেট ফাংশান মানে যারা পথের উপর নির্ভরশীল নয়, যাকে বাংলায় বলা হয় পথ নিরপেক্ষ। পথ নিরপেক্ষ রাশি। তার মানেটা কি? ধরো এইখান থেকে একটা সিস্টেম শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হবে, যাওয়ার রাস্তা অনেক আছে। ও চাইলে এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে পারে, ও চাইলে এই রাস্তা দিয়েও যেতে পারে। ঠিক তো? যাচ্ছে বিভিন্ন রাস্তা দিয়ে, কিন্তু দেখো প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুটা সমান আছে। যদি এরকম হয় যেখানে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু সেম, রাস্তাটা বিভিন্ন, এর ক্ষেত্রে দেখা যায় কি প্রত্যেকটা রাস্তা দিয়েই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সমান হয়। তার মানে পথের উপর নির্ভরশীল নয়। তুমি মামা বাড়ি যাবে, শর্টকাট দিয়ে যাবে না পাশের গ্রাম দিয়ে ঘুরে ঘুরে যাবে, তোমার ব্যাপার। আলটিমেট তুমি মামা বাড়ি পৌঁছাবে, যে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তার মানে রাস্তার উপর নির্ভরশীল নয়। অভ্যন্তরীণ শক্তি হলো পথ নিরপেক্ষ, স্টেট ফাংশন। আমি ধরি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে ΔU1, আর এই রাস্তাতে যাওয়ার সময় হয়েছে ধরো ΔU2। যেহেতু ওরা স্টেট ফাংশান, তাহলে অবশ্যই দুটো সমান হবে। ঠিক তো? মানে ΔU1ও যা হবে, ΔU2ও তা হবে। এটা বুঝতে পারছো না? পারোনি? অভ্যন্তরীণ শক্তি পথ নিরপেক্ষ, যেই পথ দিয়েই যাক আলটিমেট সব সমান হবে। আচ্ছা, এই যে ΔU1 ΔU2 এগুলোকে মাপবে কী করে? ধরো একটাই মাপা দেখাই, আমি এইটা দেখাই। ΔU1 অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলছে। যখন এ বিন্দুতে ছিল, আমি ধরি এখানের অভ্যন্তরীণ শক্তি ছিল U অফ A, যখন বিতে গেছে ওখানে হচ্ছে
ইউ অফ বি, তাহলে আলটিমেটলি দুটো বিয়োগ করে দিলেই হয়ে যাবে। শেষমেশ কত হয়েছে, আগে কত ছিল, বিয়োগ করলে পরিবর্তনটা পেয়ে যাবে। তাহলে ডেল ইউ ওয়ান সমান কী আসবে, ইউ বি মাইনাস ইউ। দুটো বিন্দুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করে দিলেই তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পেয়ে যাবে। যদি কোনো চক্রীয় প্রক্রিয়া হয়, যাকে ইংলিশে বলা হয় সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস বাংলায় বলা হয় চক্রীয় প্রক্রিয়া। চক্রীয় মানে কি, যেখান থেকে স্টার্ট করছিল ঘুরে ঘুরে আবার ওখানেই আসবে, এমন যদি কোনো কাজ হয়, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কী হবে, জিরো। এর ক্ষেত্রে ডি ইউর মান হবে জিরো। তুমি দেখো না, তোমার স্টেট ফাংশন, পথ ফাংশনটা শুধু কী ছিল, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর উপর নির্ভরশীল, রাস্তার উপর নির্ভরশীল ছিল না। যদি এখন এই বিন্দু থেকে স্টার্ট করো, মানে এটাই তোমার প্রাথমিক বিন্দু, ওটাই অন্তিম বিন্দু, তাহলে দুটো তো একই জিনিস বিয়োগ করে দিলে শূন্য হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কী ছিল, অন্তিম বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিযুক্ত প্রাথমিক বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, তো দুটাই যদি একই বিন্দু হয়ে যায়, দুটো একই জিনিস বিয়োগ করে দিলে তো শূন্য হয়ে যাবে। ওই জন্য সাইক্লিক প্রক্রিয়ার ক্ষেত্রে ডিউর মান হয় শূন্য। যদি তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ক্যালকুলেশন করতে চাও, তার জন্য একটা ফর্মুলা আছে। এই অভ্যন্তরীণ শক্তিকে এই ফর্মুলা দ্বারা মাপা হয় বা প্রকাশ করা হয় আর কি। ডিউ সমান হয় এন সিভি ডেল টি। এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা বোঝায়, সিভিটা হচ্ছে সেই মনে আছে সেই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিভি ছিল সিপি ছিল, সিপিটা ছিল স্থির চাপে আর সিভিটা ছিল স্থির আয়তনে। লিখে রাখো এগুলো। এনটা হচ্ছে এখানে মোল সংখ্যা আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আর ডেলটি তো উষ্ণতার পরিবর্তন দেখাই যাচ্ছে, ওকে কি বলবো, বলতে পারো ডেলটিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন ব্যাস। আর তোমরা তো সেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানতে, তার ক্ষেত্রে কী ছিল, সেই ডিউটাই হয় কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। কারণ মনে আছে আমি বলছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির মানে পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যায়, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এইবার আমরা এই যে প্রথম গতিসূত্র শিখলাম, ওর কিছু অ্যাপ্লিকেশান করব। অ্যাপ্লিকেশান বিভিন্নভাবে করা যায়, যেমন একটা হয় সম উষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আর একটা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। সমউষ্ণ, হ্যাঁ প্রথম করব আগে সমউষ্ণকে ইংলিশে বললে হয় আইসোথার্মাল। আইসোথার্মাল এক্সপানশন বলে, বুঝতে পারছো? বাংলায় তুমি বলতে পারো একে সমতাপীয়, সমতাপীয় প্রসারণ। আমাকে আইসোথার্মাল প্রসেস মানে এক্সপানশন পড়ার আগে তাহলে আগে বুঝতে হবে আমি কোন প্রক্রিয়াকে সমতাপীয় প্রক্রিয়া বলি, বা কোনো প্রক্রিয়া যদি সমতাপীয় হয় তার কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, সে বৈশিষ্ট্যগুলো আগে লিখে নাও একটু। সমতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য এগুলো খুব জানার দরকার। এগুলো তোমাদের এমসিকিউ থেকে শুরু করে 1 নাম্বার বিভিন্ন কনসেপচুয়াল সব জায়গায় কাজে লাগবে। প্রথম নম্বর বৈশিষ্ট্য তুমি বলতে পারো, দেখো যেহেতু সমতাপীয় বলছে মানে এখানে উষ্ণতা পরিবর্তন হবে না, তার মানে ডেলটির মান কী হবে, জিরো। উষ্ণতা পরিবর্তন কী হবে, শূন্য। এটা একদম চোখ বুঝিয়ে বলা যায়। 2 নম্বর যে এর বৈশিষ্ট্য থাকতেই হবে সেটা হচ্ছে তুমি এই প্রসেস করার সময় যে দেওয়ালটা ইউজ করবে, ধরো তুমি একটা জারের মধ্যে তো গ্যাসটাকে রাখছো, ওই জারের যে দেওয়ালটা, সে দেওয়ালটা অবশ্যই হতে হবে কন্ডাক্টিং মানে পরিবাহী। কেন? কারণ হঠাৎ করে যদি ধরো গ্যাসের মধ্যে উষ্ণতা বেড়ে যায়, ও যেন তাপটাকে বাইরে ছেড়ে দিতে পারে, বা যদি ভিতরে যদি উষ্ণতা কমে যায়, ও যেন বাইরে থেকে তাপ নিয়ে আলটিমেট উষ্ণতা যেন স্থির রাখতে পারে। সেই জন্য এই ওয়ালটাকে রাখা হয় কন্ডাক্টিং মানে পরিবহনযোগ্য আর কি। কন্ডাক্টিং ওয়ালস থাকতে হবে। আর কি, এই প্রসেসিং অবশ্যই হতে হবে খুব স্লো প্রসেস। কেন?
ভেতরে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে ওই তাপটা তো বাইরে ছাড়তে হবে, ছেড়ে তারপর আবার প্রসেস করতে হবে, তাহলে এই প্রসেসটা হতে হবে খুব ধীর গতির, খুব স্লো। আর এই প্রসেসগুলোর ক্ষেত্রে 4 নম্বর যেটা বলবে তুমি, আমরা যে সেই আপেক্ষিক তাপ জানতাম এস এর মান হয় ইনফিনিটি, আপেক্ষিক তাপ। বুঝতে পারছো? বলো তো কিছু উদাহরণ বলো যেখানে এই প্রসেসটা হয়, এক্সাম্পল লিখে রাখো। কোথায় হয় বলো তো? যখন বরফ গলে জল হয়, তুমি দেখবে 0 ডিগ্রির বরফই গলে 0 ডিগ্রির জল হয়, তেমন উষ্ণতা কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক? তার মানে তুমি বলতে পারো যে বিশুদ্ধ বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ বরফ গলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়। এই যে প্রসেসিংটা, এটা কিন্তু দেখো স্থির উষ্ণতায় হয়, ঠিক? তার মানে এখানে এই সমস্ত প্রসেসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে এবার দেখবো আমি এই আইসোথার্মাল এক্সপানশান হলে তার কৃতকার্য সব ব্যাপার কী হয়, ঠিক আছে? আচ্ছা, দেখাই যাচ্ছে তো ডেলটির মান হতে হবে 0, ঠিক তো? আমি এখনই তাপগতিবিদ্যার প্রথম গতিসূত্র কী লিখছিলাম, ডিকিউ সমান ডিডব্লিউ প্লাস ডিইউ। দেখো অভ্যন্তরীণ শক্তির ক্যালকুলেশনের সূত্রে কী ছিল, এনসিভি ডেলটি। ডেলটি যদি 0 হয়ে যায় তাহলে তো ডেলইউ 0 হয়ে যাবে। বুঝতে পারছো না? পারো? ডেলইউ সূত্র কী ছিল, এখানে দেখে দিই, ডিইউ সমান ছিল এনসিভি ডেলটি। ডেলটি যদি 0 হয়ে যায় তাহলে তো ডেলইউ 0 হয়ে যাবে, তার মানে এ থাকছে না, এখানে ডিইউ হবে 0। তাহলে কী হবে, ডিকিউ সমান ডিডব্লিউ। এর কত বড় তাৎপর্য জানো? তুমি যেই পরিমাণ তাপ দিচ্ছ সবটাই কার্য হয়ে যাচ্ছে, কোনো অভ্যন্তরীণ শক্তিতে খরচা হয়নি। তাহলে লিখো এখানে, সুতরাং প্রদত্ত তাপের সমস্ত অংশই কার্যে পরিণত হয়। প্রদত্ত তাপের সমস্ত অংশ কার্যে পরিণত হয়। একদম স্টেপ বুঝে বুঝে তুমি দেখো, তুমি সূত্র ছিল এইটা, ডেলটি 0 মানে ডেলইউ 0, তাহলে ও ভ্যানিস। তাহলে কী হবে, ডিকিউ সমান ডিডব্লিউ। ডিকিউ ছিল প্রদত্ত তাপ আর ডিডব্লিউ ছিল বাহ্যিক কার্য। দেখো মানে পুরো তোমার টাকা ইনভেস্টটাই একবারে কাজে লেগে গেছে, বুঝেছো? তুমি লাকি ম্যান। এখানে আমি বের করবো কৃতকার্য। আমরা সূত্র কি জানি, কৃতকার্য ডব্লিউ সমান হয় ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি। আর যেহেতু এখানে আয়তন দেখো V1 থেকে স্টার্ট করে V2 অবধি যাচ্ছিল, তাহলে ইন্টিগ্রেশন কী হবে, V1 থেকে V2 পর্যন্ত। আচ্ছা, এবার এই পির জায়গায় কী মান লিখবে দেখো, আমরা সূত্র কি জানি, পিভি সমান RT 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে পির মান কী হবে, RT/V। তাহলে এই পির জায়গায় ওই মানটা বসাবো, দেখো কী আসবে, RTটাকে বাইরে বের করে দেই, ভেতরে ইন্টিগ্রেশন অফ dV/V থাকবে। দেখছো কি, এই পির জায়গায় মান বসাইছি এইটা, আর RT দুটোই তো ধ্রুবক, ওনাকে বাইরে বের করতে কিছু কাজ নাই, ভিতরে রাখছি। এই 1/V একটা ছিল, 1/V আর ডিভি তো আগে ছিল, তাহলে dV/V হয়েছে। হ্যাঁ, আর যেহেতু এটা সমতাপীয় প্রসারণ বলছি, ওই জন্য পিভি সমান ধ্রুবক হয় এখানে, NRT সবটাই ধ্রুবক, কিন্তু পিভি সমান ধ্রুবক। আচ্ছা, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড নিয়ম। যদি এরকম কোনো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন থাকে, ধরো dx/x, তার উপরে ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে। লিমিট আছে ধরো x1 থেকে x2 পর্যন্ত। আর ইন্টিগ্রেশনের নিয়ম, ইন্টিগ্রেশন করলে যেটা হয় আর কি, dx/x মানে এটা হয় log of x, আর মানটা বুঝবে কি x1 থেকে x2 পর্যন্ত। এটা বুঝতে পারছো না? পারো? dx/x এর ইন্টিগ্রেশন করলে হয় log x, মান যেমন ছিল তেমন লিখে দিচ্ছি। আর মান লেখার নিয়মটা দেখো কীরকম, এখানে একবার বুঝবে log of এইটা x2 x এর জায়গায়, একবার x এর জায়গায় এই মানটা বুঝবে, আর একবার মাইনাস অফ x এর জায়গায় এই মানটা বুঝবে। তার প্রথমে একবার log of x2 বুঝাইছি, মাইনাস log of এইটা মানে x1। তাহলে এখানে dV/V করলে ইন্টিগ্রেশন কী আসবে, log of V আসবে এখানে। তাহলে এটা আসবে RT বাইরে যেমন ছিল থাকবে,
ভেতরটা আসবে লগ অফ ভি, মানটা কি বুঝবে 1 থেকে V2 পর্যন্ত, ঠিক তো? আমার মান বসানোর নিয়ম কি হয়, V1 থেকে V2 পর্যন্ত কাজ করছি ওটা। এবার তুমি মান বসাও, আগে একবার এই ভির জায়গায় V2 বসবে, মাইনাস ভির জায়গায় V1 বসবে, তাহলে যেটা পাবে তুমি 8 ইন্টু লগ অফ V2 মাইনাস লগ অফ V1। তোমরা তো সেই লগের নিয়মে জানতে, লগের মাইনাস মানে কি, আমি একে সেই V2/V1 আকারে লিখতে পারি। তাহলে একে লিখলে দেখো পাবো যেটা ডব্লিউর মান হবে 8t লগ অফ V2/V1। এটা মানে লগ না লিখে তুমি ln লিখো, ln v, তাহলে আসবে ln V2 ln V1, তাহলে এটা আসবে 8t ইন্টু ln V2/V1। আচ্ছা দেখো, যেহেতু এটা সমতাপীয় প্রক্রিয়া, মানে এখানে তো আমি চাইলে বয়েলের সূত্র লাগাতে পারি। বয়েলটা কি বলছিল, P1V1 সমান P2V2, তাহলে এখানে V1/V2 করলে কি আসবে, V1/V2 সমান P2/P1। তুমি ইজিলি এই জায়গাতে ওই মানটা বসাতে পারো, সেটা আরেকটা ওয়ার্ক ডান পাবে, ঠিক আছে? একটা তো ওটা ঠিক আছে, এইটা তো একটা ফর্মুলা তুমি পেলে, আরও অন্যরকম ফর্মুলা পেতে পারো। ডব্লিউ সমান পাবে তুমি 8t ln অফ, যখন যেই ডাটা থাকবে সেটা কাজ করতে হবে, ঠিক আছে? ওই জন্য করে নিলাম যেটা পড়ালাম। কারণ দেখো এই চ্যাপ্টার বেসিক্যালি বুঝতেই পারছো, এ হচ্ছে ওই ডেরিভেশন বেসড মানে চ্যাপ্টার।